মিডিয়া জগৎ খুব একটা সুবিধার না, এটা আবারও প্রমাণ হলো। সমুদ্র ভাইয়ার সাথে ঘটা ঘটনা নিয়ে নেট দুনিয়া খুব থেকে খুবই উত্তাল ছিল। মিডিয়ার লোকেরা এটাকে খুব থেকে খুবই বাজেভাবে উপস্থাপনা করেছেন, কিন্তু বুদ্ধিমান পুরুষ সে খুব সহজে বিষয়টিকে হ্যান্ডেল করেছেন, যা সত্যি প্রশংসনীয়। কেটে গেল 1 সপ্তাহ। সমুদ্র ভাইয়া আগে থেকে অনেকটাই সুস্থ আছেন, কিন্তু ইদানিং সে খুব থেকে খুবই ব্যস্ত। খুব বেশি একটা সময় তাকে ঘরে পাই না। রোজ সকালে বের হন আর রাতে ফিরেন। এখন যে ভালো মতো সুস্থ হয়নি সেদিকে খেয়ালই রাখেন না। ধ্যাত, ভালো লাগে না তার চিন্তায়। এদিকে আমার কলিজা পানি শুকিয়ে যাচ্ছে। রকচটা করে যে রাজনৈতিক রংমহলে উত্তাপ, তেমনটাও না। বুঝে আসছি না উনি করছেনটা কি। এই তো বিকেলে সন্ধ্যাবেলা কোথা থেকে যেন বাড়িতে এলেন, নিজের রুমে গেল, ল্যাপটপ একটা ফাইল সহ নিজের গটগট করে বের হয়ে গেল। আমি যে তার সামনে ভোমরার মতো ঘুরঘুর করলাম, কিন্তু কথা বলার জন্য, সেটাই উনি খেয়ালই করছেন না। মানে কি, আমার মতো একটা জলজান্ত মানুষকে তার চোখে পড়ছে না? মনটা ভীষণতা উপরে আছে। সে কি আমাকে ইগনোর করছে? কিন্তু কেন? বিশাল বিলাসবহুল একটি রিসোর্সের সামনে এসে থামালো সমুদ্রের গাড়িটা। পরপর আরো 2টি গাড়ি। সমুদ্র নেমে সোজা ভিতরে চলে গেল। হুন্ডি পরা একটা লোক দাঁড়িয়ে আছে, তার আশেপাশে কয়েকজন গার্ড মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লোকটি খুবই মনোযোগ দিয়ে দূর থেকে কোথাও দৃষ্টি নিক্ষেপ করেছে। দেখে বোঝা যাচ্ছে না সে কি প্রকৃতি দেখতে ব্যস্ত, নাকি চিন্তিত, নাকি গভীর থেকে গভীরতর প্ল্যান করছে। সমুদ্র তার গার্ডদের দূরে রেখেই হুন্ডি পরা লোকটির দিকে এগিয়ে এলো। হুন্ডি পরা লোকটি পিছনে না তাকিয়ে বলে উঠল, ওয়েলকাম এমপি সমুদ্র শেখ। ইনভাইট করে নিজেই লেটে পৌঁছেছেন, মন্দ নয়। বড় বড় লোকেদের এই অভ্যাসটা দারুণ। তারা কখনোই সঠিক সময়ে পৌঁছাতে পারে না। তা এতদিন লাগলো আমাকে চিনতে, জানতে, আমার সামনে এসে দাঁড়াতে? বড্ড বেমানান এটা। তাহলে দূর দূরান্ত আপনার নাম শোনা কথাগুলো সত্যি নাকি গুজব? সমুদ্র হু হু করে হেসে উঠল, বলল, ভাবি তীক্ষ্ণ মস্তিষ্ক মিস্টার রুদ্র রায়হান খান। ওফ, সরি সরি, ডিটেকটিভ রুদ্র রায়হান খান, যার চতুর মস্তিষ্ক আর বুদ্ধি সবার বাজিমাত। তবে দূর দূরান্ত যা যা শুনছো তা সত্যি কি মিথ্যা আমি কি করে জানাবো? নিজ নামের প্রশংসা করে চালাক শিয়ালরা। আমি নিশ্চয় ওরকম না, তা জানি তো। সিংহ সবসময় গর্জন করে না, কিন্তু যখন তা করে তখন কি কি তা সেটা তোমার অজানা নয়। রুদ্ররাহার নামক ছেলেটা এবার সমুদ্রের দিকে ফিরল, হাতে ইশারায় গার্ডদের সরে যেতে বলল। তার গার্ডরা সরে গেল। নিজের হুন্ডিটা খুলে ফেলে সমুদ্রের দিকে তাকিয়ে একটা নিরসল হাসি দিয়ে বলল, নিজেকে সিংহের সাথে তুলনা দিচ্ছেন, মন্দ নয়। এটাও শুনছি আমি, আপনি সিংহের থেকেও ভয়ঙ্কর। সিংহের দেওয়া থাবাগুলো দেখা যায়, কিন্তু সমুদ্র সেই কড়া প্রহারগুলো নয়। কিন্তু সামনাসামনি তো দেখতে পেলাম না কিছু। যাই হোক, এখন তো আত্মীয় সম্পর্কটাই গাঢ় হয়েছে, দেখার কত কিছু আছে। সমুদ্র মুচকি হেসে চেয়ারে বসলো। সমুদ্রের সাথে সাথে রুদ্রনারায়ণও বসলো। সমুদ্র হাতটা উঁচু করে একজন গার্ড সমুদ্রের ল্যাপটপ সহ ফাইলটা দিয়ে গেল। সমুদ্র, কথার প্যাচ গোছ আমার পছন্দ না। কথা আমি সরাসরি বলতে পছন্দ করি। আজ তো লম্বা সময় ধরে কথা হবে। তার আগে কিছু একটা জানতে চাই। আমার চোরইয়ের পিছু কেন পড়েছ? উদ্দেশ্য কি? উদ্দেশ্য যাই হোক না কেন, সমুদ্রের জিনিসের প্রতি কেউ চোখ তুলে তাকালে সমুদ্র সেই চোখ তুলে নিয়ে দুইবারও ভাবে না। কিন্তু তুমি তো হৃৎপিণ্ডের দিকে হাত বাড়িয়েছ, নিশ্চয় জানো এর পাল্টা জবাব আমি চাইলে তোমার জীবন নিয়ে নিতে পারি। কিন্তু রুদ্র, সম্ভাবনা নেই তা বলবো না। অবশ্যই সম্ভাবনা আছে। যেই সমুদ্রের কর্মকাণ্ড রাজনৈতিক রংমহলে প্রতিটা রন্ধে রন্ধে ছড়িয়ে আছে, তার নামের লোক যমরাজকে ভয় পায়। সে পারবে না তা বলাটা বোকামি। তবে আপনার চোরেই আমার বেলা বড্ড অদ্ভুত, ভয়ঙ্কর একটা সত্য। আমি তো ছেলেটার হাতে কেটেছি, লোকটা চোখ কেড়ে নিয়েছি, কিন্তু আপনি?
সমুদ্র নিজের মাথা চুলগুলো টেনে বাঁকা হাসি দিয়ে বলল, জীবন। চোখ তুলে বাঁকা হেসে, আমার প্রিয়তম চড়ুই বউয়ের দিকে যে বাঁকা চোখে তাকাবে তাকে তার জীবন দিয়ে মাসুল দিতে হবে। রুদ্র, বেলা, বড্ড আফসোস আমার জীবনের প্রতি। কেন? সময়টা আমি পেয়েও দেরিতে পেলাম। কেন বেলা? আমার নিকটবর্তী হয়েও আমার থেকে এক আকাশ সমান পরিমাণ দূরে। জানবে আমার দেখা পাওয়া বেলার সেই লগ্নটা? সমুদ্র স্মিতে একটা হাসি দিল, অর্থাৎ সে শুনতে আগ্রহী। রুদ্র, ফারহান সাহিল, আপনার ছোট ভাই, আমার দুলাভাই। বড্ড বেশি অভিযোগ আপনাদের বাড়ির। আমার বোনটা শ্বশুরবাড়ির সারটাও নিতে নিল না। তবে দোষটা কারোই নয়, অগোচরের ভাগ্যে আর আপনার ছোট ভাইয়ের, যার কারণে তিনটে জীবন ঝরে গেল। একজন ঝরে যাওয়ার পথে, সেটা আমার বোন। সমুদ্র চোখ মেলে তাকালো, অর্থাৎ সে আরো বেশি শুনতে আগ্রহী। রুদ্র, রায়হান দীর্ঘ বড় একটা নিঃশ্বাস ছাড়ল। বলো, আপনাদের পরিবার ফারহানকে ত্যায্যপুত্র করার বছর দুয়েক পর আমার বোন নতুন এক অস্তিত্বের সন্ধান পায়। কিন্তু অভিশাপ নাকি কখনোই পিছু ছাড়ে না। ফারহানের করা পাপের মাসুল দেয় আমার বোন আর তার পেটে থাকা 5 মাস বাচ্চাটি। রাস্তায় পার হওয়ার সময় গাড়ি আমার বোন তার বাচ্চা হারায়, সাথে হারায় সারা জীবনের মা হওয়ার স্বপ্ন। তার উপর আমার কলিজার বোন এত গভীরভাবে এই ক্ষতিগ্রস্ত হয়, তার 2 মাস পর সে প্যারালাইজ হয়ে যায়। সবকিছু শুনতে পাই, কিন্তু বলতে পারি না। চোখগুলো দিয়ে শুধু পানি ঝরে। প্যারালাইজ হয়ে যাওয়ার আগেই বোন বলছিল, আমি যেন ফারহানকে কোনো শাস্তি না দিই। ওর শাস্তি ও ধীরে ধীরে পাবে। ওরে যেন আমাদের পরিবার কিছু না বলে। বোন যেমন ভালোবাসে, ঠিক তেমনি সমান পরিমাণ ঘৃণা করে। প্রতি সপ্তাহ একবার ফারহানকে যেন ও দেখতে পায়। তাই প্রতি সপ্তাহ ফারহান বোনকে একবার দেখার সুযোগ পায়। সমুদ্র, তারপর? রুদ্র, বোনের হওয়ার কয়েকদিন পর আমি দেশে ফিরি। দেশে ফিরে বোনকে হাসপাতালে পাই। বোন সবকিছুই খুলে বলে আমায়। আমায় এই বুকে আমার বোন কত যে কান্না করেছে ভাই হয়ে। এ জীবনে ওই সময়টুকু আমি কি করে ভুলি বলেন? চোখের কোণে থেকে পানিটা অগোচরে মুছে নিয়ে আমি খোঁজ লাগানোর পর জানতে পারি নাদিয়া নামের মেয়েটির কারণে এত কিছু ঘটেছে। আর নাদিয়াকে খুঁজে পাওয়া যাবে ঝিনুক নামক মেয়ের সাথে সাক্ষাতে, কারণ তার বেস্ট ফ্রেন্ড। তখনও আমি জানতাম না নাদিয়া দুনিয়ায় ছেড়ে আরো বছর দেড়েক আগে। সময় করে একদিন বের হলাম আয়তুল ফারিন ঝিনুককে উদ্দেশ্যে। কিন্তু আল্লাহর লীলা খেলা বড়ই অদ্ভুত। সেদিন ফারহান ও ঝিনুক সাথে দেখা করতে যায়। বেলা সেবার কলেজ গণ্ডিতে, প্রতিদিন একই রাস্তা বাড়ি যায়। এত বড় বংশের মেয়ে হয়েও তার চলাফেরা ছিল খুবই সাধারণের মতো, যা প্রথমবার আমাকে না চাইতে মুগ্ধ করেছে। আমি কয়েকদিন নজর রেখেছি। মেয়েটা সরলতা, পাগলামি, বাচ্চামি, উদারতা সবকিছুই আমাকে মুগ্ধ করেছে। আমি যেই উদ্দেশ্যে তার গন্তব্য যেতাম, তাকে দেখলেই সেটা ভুলে যেতাম। মনে মনে তার নাম দিলাম বেলা, আমার বেলা। একদিন কলেজ শেষে রাস্তায় রোজ করে বেলার ক্লাস শেষ, তার নানু বাড়িতে যাচ্ছে। ফারহান বেলার রাস্তা আটকে দাঁড়ায়। আমি দূর থেকে সব কিছুই দেখছিলাম। তাকে মাঝে মিনিট দুয়েক কি কথা হলো জানি না। হঠাৎ করে বেলা অগ্নিরূপ ধারণ করলেন। ছোট্ট মেয়েটি ঠাস করে ফারহানের গালে চড় বসিয়ে দিল। ফারহান সহ আমি ও অবাক। শান্তশিষ্ট মেয়েটা এমন রূপ। ফারহানের এই অবস্থা আমাকে বেলার প্রতি আরো এক ধাপ দুর্বল করে দিল। বেলার চিল্লাচিল্লিতে সেদিন রাস্তার মানুষ জড়ো হয়ে গিয়েছিল। ফারহান গণধোলাই খেলো, যা আমার মনে ক্ষোভ অনেকটাই মিটেছিল। আমি চাইলে তখন বেলার সামনে প্রকাশ করতে পারতাম, কিন্তু বেলা তখন সবে ষোড়শী কন্যা। একটু সময় দিয়েছিলাম। দূর থেকে সব সময় বেলাকে লক্ষ্য রাখতাম। একপাক্ষিক ভালোবাসাটা ধীরে ধীরে যেন আরো প্রখর হতে লাগলো। সমুদ্র, বেলা না, ভুল, সে আমার চড়ুই।
ফারহান সেদিন ঝিনুকের সাথে নাদিয়াকে নিয়ে কথা বলতে এসেছিল। নাদিয়া মারা যাওয়ার আগেই কি বলছিল? সত্যিই কি নাদিয়া তার বাচ্চা মা ছিল নাকি ঝিনুকের প্রাণপ্রিয় বোন ছিল নাদিয়া? তাই সেদিন ঝিনুক ফারহানকে দেখে নিজের ভিতরে ক্ষোভ সামলাতে পারে নাই। রুদ্র হয়তো, কিন্তু জানেন এমপি মশাই, আমি অনেক পর জেনেছি নাদিয়া মেয়েটি পৃথিবীতে নেই। তার ঘটনা আমাকেও অনেক কষ্ট দিয়েছে। আপনার ভাগ্যটা খুব ভালো, এই বয়সে এসেও দাবার রানী জিতে নিলেন। তবে আমি জানতাম না 4 বছর আগেই রানীকে আপনি খাতা কলমে সহ চারদিক থেকে আপনার রংমহলে আবদ্ধ করেছেন। এটা আমি কয়েকদিন আগে জেনেছি। কনগ্রাস্ট সমুদ্র শেখ, আপনি সত্যি জিতে গেছেন। তবে আমি আমার হারটা মেনে নিতে পারছি না। সমুদ্র মুচকি হেসে দাঁড়িয়ে গেল, বলল, সিদ্ধান্ত কি নিয়ে সেটা তোমার উপর নির্ভর। সমুদ্র তার ল্যাপটপ সহ ফাইলটা ধ্রুবের দিকে এগিয়ে দিল। মিনিট পাঁচেক পিনপাতন নীরবতা চলল সমুদ্র আর ধ্রুবের মধ্যে। ধ্রুব গভীর গলায় বলল, তাহলে আপনি জানতেন সবই? চাইলে তো আমাকে আরো আগেই ধরতে পারতেন, কিন্তু করলেন না কেন? সমুদ্র, প্রথম যেদিন ঝিনুককে চিরকুট দিয়েছিলে সেটা আমি কিছুটা অন্য করা ভুল বলে উড়িয়ে দিয়েছি ঠিক, কিন্তু আমি ঠিকই আমার এক পরিচিতকে ঝিনুককে ইটস অ্যান্ড এভরি পয়েন্টের ওপরে নজরদারি করার জন্য রেখেছিলাম। দ্বিতীয়বার যখন ঝিনুকের ঘরে মধ্যরাতে ঢুকলেন, ঝিনুক অজান্তে ওই রুমে একটা ক্যামেরা আছে। সেদিনই আমার কাছে সবকিছু প্রমাণ চলে আসে। কিন্তু দুর্বরা হেন কম না। প্রতিপক্ষ হিসাবে তুমি দারুণ। তুমি ঠিকই তোমার চারদিক থেকে কভার করে রেখেছিলে। আমি তোমার পরিচয় বাদে সবকিছুই প্রমাণ নিজের কাছে রেখেছিলাম। তারপর মল থেকে শুরু করে বিয়ে বাড়ির সেন্টার সহ চোরের সামনে আসা পর্যন্ত প্রতিটা পদক্ষেপ প্রমাণ আমার কাছে আছে। এখানে আছে দেখো। তুমি সহ সবাই ভেবেছিল নাজিম এখানে সবকিছু সামলেতে ছিল, কিন্তু না। সমুদ্র এত কাঁচা খেলোয়াড় না। কাঁচা খেলোয়াড় হলে এত কম বয়সে রাজনীতি যে আসতো না। ধ্রুব, আমার এত সূক্ষ্ম চাল আপনি ধরে ফেলেছেন। আপনি যতটা উপর থেকে নিজেকে দেখান তার চেয়ে গভীর জলের মা। সমুদ্র, আমি আব্রাহাম ফারহাদ সমুদ্র শেখ। কখনোই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমার নামে আড়ি পেত খবর আরো বেশি জানতে পারবে। রাজনীতি রংমহলে উৎপন্ন সেই বংশে রন্ধে রন্ধে সেখানে তুমি খুবই নিতান্তই একটা শুধলে। রুদ্র, এই সব প্রমাণ দিয়ে তো আমাকে রুখতে পারবেন না। তাহলে এগুলো? সমুদ্র, আমি জানি আমি এসব প্রমাণ দিয়ে তোমার কিচ্ছু করতে পারবো না। তবে তোমাকে এখানে ডেকেছি দুটি কারণে। প্রথমত, আমি চাই না তুমি আমার ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর রূপ দেখো। আর দ্বিতীয়, যাকে বেলা বলছো সে কি তোমাকে চায়? রুদ্র মুচকি হাসি দিল, বলল, আমি আপনার কথা বুঝছি। আপনি চাচ্ছেন আমি কোনো রকম দ্বিধা ছাড়াই সরে দাঁড়াই। হ্যাঁ, আমি বেলার সাথে শেষ সাক্ষাতের সময় থেকে অনেক ভেবেছি। পরিশেষে আমি এই সিদ্ধান্ত নিয়েছি, আমি না হয় দূর থেকেই ভালোবাসি, একপাক্ষিক সুন্দর ভালোবাসা, আমার পবিত্র ভালোবাসা। তবে বেলার সাথে আমি শেষবার আবারও দেখা করব, শেষবার। সমুদ্র মুচকি হাসল। রক্তপাতহীন এক নীরব যুদ্ধে সে জয়ী হয়েছে। সে চায় না মুনতাহার জীবনে কোনো প্রভাব পড়ুক। তাই তো এবার প্রস্থান অন্যরকম ভাবে অবলম্বন করেছে। সবসময় ক্ষমতা নিয়ে জয়ী হওয়া যায় না, কিছু সময় ভিন্ন পথও বেছে নেওয়ার দরকার। রুদ্র হঠাৎ করে এগিয়ে এলো, সমুদ্রকে জড়িয়ে ধরল। সমুদ্র কিছু একটা হতভম্ব হয়ে গেল। রুদ্র সমুদ্র কানে ফিসফিস করে কিছু বলল। সমুদ্র চমকে উঠল। তারপরে একটু জোরেই বলল, আমার বেলাকে রাজরানীর মতো আলগে রাখবেন মিস্টার শেখ। না হয় কখনো যদি জানতে পারি আমার বেলা কষ্টে আছে, সেই দিনই বেলাকে উঠিয়ে নিয়ে যাব আপনার 4 বাচ্চার মা হয়ে গেলেও। রুদ্র চোখে জল ছলছল করছে। সমুদ্র জানে এই ব্যাখ্যাটা নিরাময়হীন। দুজনে কেউ একজনে জিতবে। কেউ কাঁদবে। পুরুষ অতি সহজে কান্না করে না যতক্ষণ না খুব শখের কিছু ত্যাগ করে। রুদ্র তার
দলবল নিয়ে চলে গেল। সমুদ্র শুধু যাওয়ার পানে তাকিয়ে রইল। খানবাড়ির নাম যেমন, দেখতেও ঠিক সেরকম। চারদিকে বড় বড় দেওয়ালের চারদিক আবৃত দোতলা বিশিষ্ট একটি ডুপ্লেক্স বাড়ি। গেটটাও সরু উঁচু। দুজন দারোয়ান গেটে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। প্রথম দেখায় যে কেউই বলবে নিশ্চয় কোনো না কোনো বিশিষ্ট লোকেদের বাড়ি। তবে তা ও বিশিষ্ট লোকজনদের কম নয়। আমাদের ড্রাইভার হর্ন দিতেই একজন দারোয়ান এগিয়ে এলো। আমাদের গাড়ির ভিতরে লোকজনদের দেখলো। শাহিন ভাইয়া আমাদের পরিচয়টা দিল। তারপর গার্ড হাসি মুখে হাতে অন্য দারোয়ানকে ইশারা দিতে সে গেটটা খুলে দিল। আমরা বাড়িটার ভিতরে ঢুকলাম। মুন্থা আপুর শ্বশুর বাড়ি আসছি। সেই দিন সমুদ্র ভাইয়ার সাথে ঘটে যাওয়া ঘটনার পর থেকে বড়রা আর ঘটা করে মুন্থা আপুর বউভাতের অনুষ্ঠান করে না। ঘটনা কেটে গেছে 1 সপ্তাহ। এখন সমুদ্র ভাইয়াও সুস্থ হয়েছে। ওই বাড়ির লোকেদের সাথে আমাদের আত্মীয়তা নতুন, তাই সম্পর্কটা গাঢ় করার জন্য বড় চাচা চাচ্ছে ছোটখাটো একটা ঘরোয়াভাবে অনুষ্ঠান করতে। তাই তো আজ সন্ধ্যায় আমি, নাজিম ভাইয়া আর শাহিন ভাইয়া মুন্থা আপুর শ্বশুরবাড়ি এসেছি। কাল মুন্থা আপু আর তার বরকে নিয়ে যাব। যদিও বিকেলে মন খারাপ ছিল, কখনো আছে, তবু এই মন খারাপ নিয়ে এই বাড়িতে আসছি। বিকেলে সন্ধ্যায় সমুদ্র ভাইয়া তো আমার কথা না শুনেই চলে গেল। তাকে বলতে চেয়েছিলাম আজ আমি নাজিম ভাইয়া, শাহিন ভাইয়া, মুন্থা আপুর শ্বশুর বাড়ি যাব, কিন্তু উনি তো শুনতেই চাইলেন না। ইস, উনি কি একটু বুঝতে পারছেন না আমার মন কত কথা জমা আছে। এদিকে শাহিন ভাইয়া আর নাজিম ভাইয়া আমাকে নিয়ে যাবে না এই মনস্থির করছিলাম, কিন্তু মুগ্ধা আপু আর দুলাভাই অতি আগ্রহ করে বলেছেন আমাকে যেতে নিয়ে যাওয়ার জন্য। পরিবার বড়রাও সবাই যাচ্ছে, আমি যেন যাই। তাই শাহিন আর নাজিম ভাইয়াও এক প্রকার বাধ্য হয়েই আমাকে তাদের সাথে নিয়ে এসেছে। বুঝি না বাপু, আমাকে তাদের সাথে নিয়ে আসতে এত অনীহা কেন? আমাদের বাড়ি থেকে মন্থা আপুর শ্বশুর বাড়ি আসতে আধা ঘন্টার সময় লাগে। মন্থা আপুর শ্বশুর বাড়িতে আমাদের আপ্যায়ন করা কমতি নেই। মন্থা আপু অনেক খুশি, তাই খুশি দেখে আমার খুবই ভালো লাগছে। প্রতিটা মেয়েই চায় শ্বশুর বাড়ি থেকে হাসি খুশি আনন্দ থাকতে। মন্থা আপুকে তার বড় অনেক ভালোবাসে। শ্বশুর বাড়ির লোকজনও এখানে হয়তো নারী হওয়ার সার্থকতা মেলে। মুনতাহা আপুর শ্বশুরবাড়ির লোকজন খুবই ভালো। আমি প্রত্যেকটার সাথে পরিচয় হয়েছি, তারা খুবই মিশুক, আমার সাথে মিশে গেছে। একবার ও মনে হয়নি তাদের সাথে আমরা খুবই অল্প দিনের পরিচয়। অনেকক্ষণ হলো এই বাড়িতে আসছি, খুব জমেছে, খাওয়া দাওয়া হয়েছে, পেট নিয়ে নড়াচড়া করতে পারছি না। হঠাৎ করে সমুদ্র ভাইয়ের কথা মনে পড়ে গেল। সে এখানে থাকলে আমার এই অবস্থা দেখে নিশ্চয় বলতো চড়ুই, কিছু তো করলাম না, উপোস ভাঙলাম না, কিন্তু তুই পোয়াতি কি করে হয়ে গেলি? এত বড় পেট হলো কি করে? ছেলে নাকি মেয়ে বাচ্চা বাপ হবরে স্বপ্নে কি এসেছিল নাকি আমার কাছে? এটা টোটালি আনফেয়ার। আমি স্বাদ নিতে পারিনি। মুহূর্তে হেসে গুটি গুটি খেলাম। ইস, ভুলে গিয়েছিলাম এটা আমার বাড়ি না। সবার অগোচরে নিজেকে সামনে নিলাম। এবার খুব করে মন চাইলো বাড়িটা ঘুরে ঘুরে দেখার। বাড়ির আসবাবপত্র দেখে আমার চোখ ছানাপনা। খুবই শৌখিন রুচি তাদের। ঘরে প্রতিটা জিনিসই যেন মনের মাধুর্য দিয়ে সাজানো হয়েছে। দেখতে দেখতে প্রায় অনেক কিছুই দেখে ফেললাম। হঠাৎ করে পা জোড়া থমকে দাঁড়ায় একটা রুমের সামনে। দরজাটা হালকা ভেজানো, তবে ফাঁকা দিয়ে আমি অপরূপ সুন্দরী একজন রমণীকে বিছানায় শুয়ে উপরের ছাদের দিকে তাকিয়ে থাকতে দেখি। কি গভীর দৃষ্টি নিক্ষেপ করেছে! কি আছে ছাদে? দীর্ঘ মিনিট দুয়েক আমি এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু রমণীটা আমাতে একবারও চক্ষু দৃষ্টি নিক্ষেপ করল না কেন? কে সুন্দরী? তাকে তো বিয়েতে দেখলাম না। এই বাড়িতে এতক্ষণ ধরে এসেছি, কই একবারও তো কোথাও কোনো খানে দেখলাম না। সে কি রাগ করে ঘর থেকে বের হয় না? মনে প্রশ্ন উকি ঝুঁকি দিচ্ছে। এটা আমার বহু পুরানো বাজে অভ্যাস। কখনো কোথায় নতুন কিছু দেখলে কৌতূহল হয়ে ওঠে। বারবার সেই কৌতূহলের জিনিসে নিজেকে জড়িয়ে ফেলি। ততক্ষণ পর্যন্ত শান্ত হই না, যতক্ষণ পর্যন্ত আমি সেটা কৌতূহলের জিনিসের গোড়া পর্যন্ত না পৌঁছাই। কি করব বুঝতে পারছি না।
দাঁড়িয়ে দেখবো আরো কিছুক্ষণ, নাকি ভিতরে যাব, নাকি এখান থেকেই ডাকবো, নাকি রেখে চলে যাব। রেখে চলে যেতে মন মানছে না। দাঁড়িয়ে একই দৃশ্য কতক্ষণ দেখবো। ভিতর থেকে মানবি তো নড়াচড়াই করছে না। সে কি জীবন্ত, নাকি চোখ মেলে ঘুমায়? সেটাই বা কেমন জানাবো। তাই বেশিক্ষণ না ভেবে সিদ্ধান্ত নিলাম একবার ডাকবো, তারপর আমি সোজা ভিতরে ঢুকে যাব। এতে যে যা খুশি তাই ভাবুক, আপাতত আমার মন ও কিছুতে নিভুক। ভিতরে কে আছেন শুনছেন? আমি চিনুক, এটা কি বলবো? ধ্যাত, সে আমার নাম বললে চিনবে নাকি? এটা বাদ। না চাইতেই ঠোঁট উল্টো গেল। কি বলে ডাক দিই? যা, ডাকবো না। এক এমনিতেই ঢুকে যাব। দরজাটা ধাক্কা দিয়ে খুলতে পিছন থেকে একজনের কড়া ডাক শুনতে পেলাম। বলল, এই রুমে কে? আমি আর পা ভেতরে দেওয়ার সাহস করলাম না। দরজা খুলে শব্দ রমণীটি উঠল না, মানে বিন্দুমাত্র পরিবর্তন হলো না। রাইটার নীল। আমি দ্রুত পিছন তাকিয়ে দেখি মুনতাহা আপুর ফুপু শাশুড়ি দাঁড়িয়ে আছে। আমার থেকে বেশি দূরত্ব তিনি আছেন। আমার দিকে এক পা করে এগিয়ে আসছেন। আমি একটু ভয় পেলাম। এতক্ষণ জেগে থাকা কৌতূহল জানালা দিয়ে পালিয়েছে। ইস, কত বড় শয়তান মার্কা মাইয়া মানুষ আমি। ছি ছি, অন্যের বাড়িতে এসে অন্যের রুমে আমি উকিঝুঁকি মারছি। যদি আম্মা জানতে পারে। এরে, আমার শেষ দিন খুব তাড়াতাড়ি ঘনিয়ে আসছে।